আজকে তোমার যে প্রেজেন্টেশনটা করলাম এটা কোনোভাবেই 1 ঘন্টা স্যাটিসফ্যাক্টরি সেশন হতে পারে না, কোনোদিনই সম্ভব না। কিন্তু মেইনলি আসলে তোমাদেরকে এটা হ্যান্ড ওভার করবো তোমাদেরকে। তো হ্যান্ড ওভার করার সময় মনে করো তোমাদেরকে একটু ব্রিফিং দিয়ে দিচ্ছি আর কি। এটা তোমাদেরকে এই সেশনের পর পরই আবার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো দ্যাট মেইনলি তোমাদেরকে দেওয়ার জন্য এটা করা হয়েছে। আর এটার উপরে সেশন করাটা রিয়েলি টাফ। তারপরেও আমরা একটা কুইক সেশন করতেছি, যেটা থেকে তোমাদের মানে ফুল রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, কিন্তু তারপরেও একটা বিগ ডিসকাশন হলো বা অনেকগুলো কোশ্চেন দেখা হবে, সেটা একটা দিক আর কি। কারণটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে নর্মালি অনেক সময় অনেক রকম সাজেশন নোট টোট অনেক কিছু দেই। তো এর ভিতরে অনেকটাই হইতেছে যে তোমার অনেক আইডল পড়েই থাকে, ঠিকঠাক কেউ দেখেও না। তো সেই ক্ষেত্রে তোমার ধরো এইটা তোমাদেরকে হ্যান্ড ওভার করতেছি, তার আগে তার সাথে সাথে একটু ডিসকাসও করতেছি। ঢাকা বোর্ড 2016 না শুধু এখানে, মানে এখানে আসলে হচ্ছে গিয়া তোমার আহ, মানে বোর্ড কোশ্চেন 2016 এর যত কোশ্চেন আছে সব এই ফাইলটাতে তোমরা পাবা। এই ফাইলটাতে তোমার হচ্ছে 2016 এর মানে যত কোশ্চেন ছিল 8টা বোর্ডে, তোমার তখন 6টা করে ক্রিয়েটিভ হইতো, তাহলে 48টা হয়, 48টা ক্রিয়েটিভ এই 8টা পেজের মধ্যে বা এই ফাইলটার মধ্যে থাকলো। এন্ড এটা তোমাদেরকে দেয়াও হবে। তো তোমরা চাইলে কোনো সময় বের করে এটাও রিভিশন দিতে পারো, একটা টার্গেট নিয়ে এটাও রিভিশন দিতে পারো। তো এইটাই একটা থরলি একটা ডিসকাশন দিব, মানে দিব বলতে থরলি আমরা একটু বুঝে যাব। বা একটা থ্রলি তোমাদেরকে যেহেতু সানডেতে একটা টার্গেট দেওয়া হয়েছে, তোমাদেরকে সানডেতে একটা টার্গেট দেওয়া হয়েছে, কালকে কোনো ক্লাস হচ্ছে না। সানডেতে তোমাদের টার্গেট দেওয়া হয়েছে ফুল সিলেবাস এক্সামে। তো সেই ফুল সিলেবাস এক্সামের আগে তোমাদের মাইন্ডের মধ্যে তোমার একটা ফুল সিলেবাস মানে তোমার হচ্ছে দেখার বা একটা ফুল সিলেবাস ক্যাপচার করার একটা স্ট্রেংথ বা একটা এনার্জি ডেভেলপ করার জন্য আসলে এই আলোচনাটা করব। ঠিক আছে, 45 মিনিট রিমেইনিং। প্রত্যেকটা সিকিউর পিছনে মাত্র 1 মিনিট করে সময় নিতে পারবো আমরা। তো দ্যাট তাহলে বুঝো এটা একটা র্যাপিড সেশন আর কি। জাস্ট দেখতেছো, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, 1 নাম্বার, ঠিক আছে, মানে জাস্ট একটা র্যাপিড সেশন, জাস্ট র্যাপিড সেশন। হ্যাঁ, অ্যান্ড রেকর্ড, এটা রেকর্ডেড। তা দেখো এখানে এই টাইপের আমরা দেখবো যে এলিমেন্ট এ, পিরিয়ড 2 গ্রুপ 14। রিমেম্বার, পিরিয়ড 2 গ্রুপ 14 এর এলিমেন্ট কার্বন। পিরিয়ড 2 গ্রুপ 17 এর এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন। পিরিয়ড 3 গ্রুপ 2 এর এলিমেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে সেই হিসেবে তারা আস্ক করছে হোয়াট ইজ আইসোটোপ। ভেরি কমন কোশ্চেন, তোমরা জানো। ইথানল ইজ পোলার কম্পাউন্ড, এটাও কিন্তু তোমরা দেখছো কমন, সেই 2016 এর কোশ্চেন। স্টিল তোমরা জানো যে এটা কতটা ইম্পর্টেন্ট। ডেসক্রাইব দ্য বন্ড ফরমেশন অফ সিবি এলিমেন্ট। তার মানে সিবি এলিমেন্টস দিয়ে তুমি গেস করতে পারবা যে এটা ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন মিলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হবে। তো ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের বন্ড ফরমেশন তোমরা জানো যে স্টিল ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেসিয়ামের কম্পাউন্ডের কিন্তু ইম্পর্টেন্সটা বেশি। বন্ড ফরমেশন যতটা আসছে এই সোফার, সবচেয়ে বেশি মনে হয় ম্যাগনেসিয়াম মেটাল দিয়ে হইছে। তো দ্যাট সেটা দেখছো, এটা কিন্তু আগের থেকে এই ট্রেনটা তৈরি হয়েছে। ম্যাগনেসিয়ামের এই ট্রেনটা কিন্তু সে তখন থেকেই তৈরি হয়েছে। এখন পর্যন্ত তোমরা দেখো যে ম্যাগনেসিয়াম দিয়েই আয়নিক কম্পাউন্ডের ফরমেশন আসে, তাই না? ডিতে বলতেছে ওয়ান অ্যালোট্রপিক ফর্ম অফ এ মেনশন ইন দ্য স্টেম কন্ডাক্টস ইলেকট্রিসিটি অ্যানাদার ডাজেন্ট। তার মানে হচ্ছে এ ফর কার্বন, আর কার্বনের 2টা অ্যালোট্রপ, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে ডায়মন্ড। এর মধ্যে গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ডায়মন্ড করে না, সেটা জানো। এন্ড তার জন্য তার এক্সপ্লেনেশন দিতে হবে আর কি। তো তোমরা তো বুঝতেছো না এটাতে, এখন তোমাদের টাইমে ওইটা ইম্পর্টেন্ট, ইউনো। দেন হচ্ছে 2 নম্বর, এই স্টেমটা ফলো করতে বলছে। হ্যাঁ, স্টেমটা ফলো করতে বলছে, যদিও এখানে বাই মিস্টেক ওয়াই সালফেট দেওয়া আছে।
এটা অ্যাকচুয়ালি হবে এক্স সালফেট। তো এক্স সালফেট আর ওয়াই সলিউশন, ওয়াই সালফেট। তাহলে এখানে এতে বলা হয়েছে হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং। দেখো তো ইম্পর্টেন্ট ডেফিনেশন, নিউট্রালাইজেশন রেডক্স রিয়াকশন, নন রেডক্স, নিউট্রালাইজেশন রিয়াকশন নন রেডক্স। তোমরা জানো যে নিউট্রালাইজেশন হলো ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, আর ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন সবসময় নন রেডক্স হয়। তো এটা হচ্ছে নন রেডক্স। দেন হচ্ছে বলতেছে বাল্ব ইজ লাইটেন বাই ইউজিং অ্যাবভ সেল, অবশ্যই, কারণ এটা গ্যালভানিক সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটাতে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, আর ইলেকট্রিক্যাল এনার্জি থেকেই ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এই কারণে বাল্বটা লাইটেনিং হবে। তো এখানে তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, রিয়াকশন দেখাইতে হবে, সেল রিয়াকশন, মানে অ্যানোড পার্টের রিয়াকশন, ক্যাথোড পার্টের রিয়াকশন দেখাতে হবে, দেখিয়ে বুঝাতে হবে যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন ফ্লো করতেছে, ইলেকট্রন ফ্লো করতেছে বলেই ইলেকট্রিসিটি প্রডিউস হবে এন্ড বাল্ব লাইটেন হবে। দিতে বলছে যে ইজ ইট পসিবল টু প্রডিউস ইলেকট্রিসিটি উইদাউট সলভেজ, তার মানে হচ্ছে রিমেম্বার এই অ্যান্সারটা কিভাবে করবা, সেটা হচ্ছে যে তোমরা আমার কোনো না কোনো সেশনে সলভেজের ইম্পর্টেন্স পাবাই, মানে কোনো না কোনো সেশন তোমাদের সাথে হোক বা কারোর সাথে হোক, দেখবা যে আমি সলভেজের ইম্পর্টেন্স যেটা মেনশন করেছি বা তোমরাও জানো। অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা করতে গেলে সলভেজের ইম্পর্টেন্স বললেই অ্যান্সারটা হয়ে যায়, বিকজ তুমি যখন সলভেজের ইম্পর্টেন্সটা বলবা তোমরা, তখন কিন্তু আলটিমেটলি অ্যান্সারটা চলেই আসবে যে না, সলভেজ ছাড়া এটা লঙ্গার হবে না বা সাস্টেইনেবল হবে না। দেন 3 নাম্বারে বলতেছে কি, যে এই যে ভেরি কমন রিয়াকশন তোমরা জানো যেটা কতটা কমন, তাই না? মিথেন ক্লোরিনের রিয়াকশনে কার্বন টেট্রাক্লোরাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয়। তো এই রিয়াকশনে বন্ড এনার্জি দেওয়া আছে, দেওয়ার পরে এতে বলতেছে হোয়াট ইজ আইসোমারাইজেশন রিয়াকশন। দেখো তো এটা আমরা খুব প্রেফারেন্স দিই না যে হোয়াট ইজ আইসোমারাইজেশন রিয়াকশন। দেন হচ্ছে বিতে বলছে রেডিও অ্যাক্টিভিটি ইজ ওয়ান কাইন্ড অফ নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। ফলো করো, রেডিও অ্যাক্টিভিটি ইজ ওয়ান কাইন্ড অফ নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। তোমরা দেখো তো নর্মাল ডিসকাশনে রেডিও অ্যাক্টিভিটির উপরে কেউ ইম্পর্টেন্স দেয় বা রেডিও অ্যাক্টিভিটি খুব একটা ডিসকাস হয় না। কিন্তু রিমেম্বার তোমাদেরকে আমি একটা প্লেলিস্ট দিয়েছি চ্যাপ্টার 8 এর উপরে, সেখানে আমি মার্ক করে দিছি যে আমি সেখানে একটা রেডিও অ্যাক্টিভিটি সেশন করেছি। তো রেডিও অ্যাক্টিভিটি সেশনটা দেখতে হবে তোমাদেরকে। তো সেই রেডিও অ্যাক্টিভিটি সেশনটা দেখলে পরে এই অ্যান্সারটা বুঝতে পারবা তখন, কারণ রেডিও অ্যাক্টিভিটিতে কি হয়, তোমার হচ্ছে বিগ মলিকিউল বা বিগ অ্যাটম থেকে স্মল অ্যাটমে কনভার্ট হয়, আর রেডিয়েশন হলে বিগ অ্যাটম স্মল অ্যাটমে কনভার্ট হয়, যেটা নিউক্লিয়ার ফিশন টাইপ। দেন সিতে বলতেছে ক্যালকুলেট দ্য ডেল্টা এইচ। ফলো করো, এটার ডেল্টা এইচ ক্যালকুলেট করতে হবে, ভেরি সিম্পল, বন্ড ব্রেকিং এনার্জি মাইনাস বন্ড ফর্মিং এনার্জি করলেই চলে আসতো, তাই না? ভেরি কমন। দিতে বলতেছে ইজ দেয়ার এনি লোন, ও সরি, ইজ দেয়ার এনি লোন পেয়ার ইলেকট্রনস ইন দ্য হ্যাভিয়ার প্রোডাক্ট অফ দ্য অ্যাবভ রিয়াকশন, হ্যাভিয়ার প্রোডাক্ট অফ দ্য অ্যাবভ রিয়াকশন। তাহলে এখানে হ্যাভিয়ার প্রোডাক্ট বলতে কাকে বুঝাইছে? কার্বন টেট্রাক্লোরাইড। প্রোডাক্ট তো দুইটা, কার্বন টেট্রাক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু বলতেছে কোনটা যেটা হ্যাভিয়ার প্রোডাক্ট। হ্যাভিয়ার প্রোডাক্ট হলো কার্বন টেট্রাক্লোরাইড। এখন বলতেছে যে এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা, প্রোডাক্টে লোন পেয়ার আছে কিনা। তো এখানে তোমরা একটু ফলো করো, কার্বনে কিন্তু লোন পেয়ার নাই, এখানে কার্বনের সাথে কোনো লোন পেয়ার নাই, কিন্তু কার্বনের সাথে লোন পেয়ার না থাকলেও এখানে কিন্তু লোন পেয়ার, এই যে বাকি যে ক্লোরিন আছে, এই যে ক্লোরিন ক্লোরিন এন্ড ক্লোরিন এন্ড ক্লোরিন, এই যে 4টা ক্লোরিন থাকলো না, প্রত্যেকটা ক্লোরিনের কাছে 3টা করে লোন পেয়ার থাকে। ক্লোরিন অ্যাটম হ্যাজ লোন পেয়ার ইলেকট্রন, তাইলে ওভারঅল কিন্তু লোন পেয়ার আছে। সেটা 4টা ক্লোরিন অ্যাটমে তোমার 3টা করে লোন পেয়ার আছে, আর 3টা করে লোন পেয়ারে 4টা ক্লোরিন অ্যাটম 3 করে লোন পেয়ার হলে কয়টা হয়? 12টা লোন পেয়ার হয়। তার মানে লোন পেয়ার আছে কিন্তু। এন্ড এটা আবার কি, তুমি ভাববা যে ডি এর কোশ্চেন, তাহলে এটা কিভাবে কি হবে 4 মার্কের এগেইনস্টে। দেখো তারা সুযোগ করে দিছে তোমাকে, অ্যানালাইজ উইথ বন্ড ডায়াগ্রাম, দেখছো? অ্যানালাইজ উইথ বন্ড ডায়াগ্রাম তার মানে কি, তোমাকে কিন্তু স্পেস তৈরি করে দিছে যে তুমি চাইলে এই অ্যান্সারটা কিভাবে করতে পারবা। এই যে অ্যানালাইজ উইথ বন্ড ডায়াগ্রাম, অ্যাকচুয়ালি কি জানো, ইট ইজ নাথিং বাট বন্ড ডায়াগ্রাম অফ কোভালেন্ট কম্পাউন্ড, ইট ইজ নাথিং বাট ডেসক্রিপশন অফ ফর্মিং কোভালেন্ট কম্পাউন্ড। অর্থাৎ কোভালেন্ট কম্পাউন্ড ফর্ম করতে যে তোমরা ডায়াগ্রাম দেখাও এবং সেখানে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনও তো দেখাও, তাই না? তো সেখান থেকেই তো বোঝা যায় লোন পেয়ার আছে কিনা। তো দ্যাট ওইটা করলে পরে কিন্তু অ্যান্সারটা তোমার এক্সটেন্ড করা যায়, ঠিক না? তো সেখান থেকে কিন্তু অ্যান্সার চলে আসে। দেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন, যেটা বলেছে যে PQRS হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন, অ্যালকিন, অর্গানিক অ্যাসিড, 4টা খুব কমন কম্পাউন্ড। এতে বলতেছে হোয়াট ইজ মোলারিটি, ডেফিনেশন হিসেবে এটা ইম্পর্টেন্ট। দিতে বলতেছে এক্সপ্লেইন রোল অফ ক্রায়োলাইট টু এক্সট্রাক্ট অ্যালুমিনিয়াম মেটাল। দেখছো এই কোশ্চেনটা কিন্তু আমাদের আমরা এত রিয়েলাইজেশন নিয়ে কথা বলছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে, ঠিক না? যে রোল অফ ক্রায়োলাইট টু এক্সট্রাক্ট অ্যালুমিনিয়াম মেটাল।
তো সেটা যে তোমাদের এটার আলোচনাটা এমন যে ক্রায়োলাইট কেন অ্যালুমিনিয়াম মেটালে এক্সট্রাক্ট করতে গেলে ইউজ করা হয়। তো সেটার কারণ হচ্ছে যে দেখানো হয়েছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড মেল্টিং পয়েন্ট ভেরি হাই, যেটা হচ্ছে গিয়া 2050 ডিগ্রি সেলসিয়াস। তো এত টেম্পারেচারের কারণে এটা মেল্ট করাটা ডিফিকাল্ট, সেই কারণে এখানে ক্রায়োলাইট মিক্স করে দেওয়া হয়। মিক্স করলে পরে সেটা 950 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট হয়ে যায়। তো এই হচ্ছে ক্রায়োলাইট। অবশ্যই ক্রায়োলাইটের ফর্মুলা মেনশন করতে হবে। দিতে বলা হয়েছে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই কিউ এন্ড আর কম্পাউন্ড, তুমি কিভাবে কিউ আর আইডেন্টিফাই করবা। তো কিউ আর আর হচ্ছে অ্যালকেন আর অ্যালকিন। তো অ্যালকেন অ্যালকিন আইডেন্টিফিকেশন মানে কি, সিম্পলি ব্রোমিন টেস্ট। অর্থাৎ ব্রোমিন টেস্ট দিয়েই তুমি মেনশন করবা যে কিউ অ্যালকেন, তো ব্রোমিন টেস্ট দিবে না, এটাই তার আইডেন্টিফিকেশন। আর অ্যালকিন এটা ব্রোমিন টেস্ট দিবে, এন্ড ব্রোমিন টেস্ট দিবে, সেটা ব্রোমিন টেস্টের প্রিন্সিপাল লিখে দিয়ে আসবা। এক্সাম্পল হিসেবে ইথিন দাও, যদিও অ্যালকিন বলছে কিন্তু তুমি এক্সাম্পলে ইথিন মেনশন করলে সমস্যা হবে না। ডি বলতেছে যে ইজ ইট পসিবল টু প্রিপেয়ার এস কম্পাউন্ড ফ্রম পি ন্যাচারালি, অ্যালকাইল হ্যালাইড থেকে অর্গানিক অ্যাসিড। অ্যালকাইল হ্যালাইড থেকে অর্গানিক অ্যাসিড যেটা আমরা ইউজুয়ালি করে থাকি। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল, আর অ্যালকোহল ন্যাসেন্ট অক্সিজেন দিলে অ্যালডিহাইড, ন্যাসেন্ট অক্সিজেন দিলে অর্গানিক অ্যাসিড, ঠিক না? তিনটা স্টেপে রিঅ্যাকশন হয়ে যেত। 5 নম্বর কোশ্চেনটায় দেখো এখানে মানে একটা পার্ট অফ পিরিয়ডিক টেবিল দেওয়া আছে, কিছু এলিমেন্ট মেনশন করেনি। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন মেনশন করা আছে, এটা ফসফরাস, আর এটা হচ্ছে সালফার। আর ক্লোরিনের আপে অ্যাবভ ক্লোরিন কে ফ্লোরিন, অ্যাবভ ক্লোরিন হচ্ছে ফ্লোরিন। আর এদিকে কে আছে সোডিয়ামের ডাউনে, সোডিয়ামের বিলোতে কে আছে পটাশিয়াম। এই সব এলিমেন্ট দিয়ে তারা কোশ্চেন করবে। আচ্ছা, এতে বলতেছে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফিটকিরি। তোমাদের জানা উচিত যে ফিটকিরি হলো পটাশ অ্যালাম, যেটা পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট আর 24 মোল ওয়াটার। এটা হচ্ছে গিয়ে পটাশ অ্যালাম বা ফিটকিরি বলা হয় এটা দিয়ে। আচ্ছা, কি ব্যাপার? ও সরি, উপরেই আছে, আমি একটু চিন্তা করি। আচ্ছা, তো এটার বি এর কোশ্চেন হচ্ছে গিয়ে হিলিয়াম ইজ অ্যান ইনার্ট গ্যাস, এরকম কোশ্চেন হয়। হিলিয়াম ইজ ইনার্ট, নিয়ন ইজ ইনার্ট, এরকম কোশ্চেন হয় 2 মার্কের এগেইনস্টে। তো এই কোশ্চেন গুলোর কারণটা তোমরা ডেফিনেটলি এক্সপ্লেন করতে পারবা যে হিলিয়ামের আউটার শেল ফিল আপ, তো এটা ইলেকট্রন শেয়ার বা মানে মানে এটা ইলেকট্রন শেয়ারও করবে না, এক্সচেঞ্জও করবে না, বিকজ ইট মেনটেন ডুয়েট। অ্যান্ড তার যেহেতু এটা কেমিক্যাল রিঅ্যাকশন দিবে না, তো এটা ইনার্ট। দিতে বলা হয়েছে হাউ উইল ইউ প্রিপেয়ার অলিয়াম ফ্রম দা, খেয়াল করে নিও, হাউ উইল ইউ প্রিপেয়ার অলিয়াম ফ্রম দা হুইচ এলিমেন্ট অফ দ্য চেন। দেখো কারবার, অর্থাৎ ওখানে যে এলিমেন্ট গুলো আছে তার কোনটা থেকে তুমি অলিয়াম করতে পারবা। তার মানে কি, কত সিম্পল না। সালফার থেকে করব, সালফার প্রথমে সালফার ডাইঅক্সাইড, পরে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড, শেষে সালফার ট্রাইঅক্সাইড এন্ড সালফিউরিক অ্যাসিড মিলে অলিয়াম হবে। ওই যে ওইটা। তো এটাতে 3 মার্ক পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদের উচিত হবে 3টা আলাদা আলাদা প্যারা তৈরি করা বা আলাদা আলাদা স্টেপ করা। যে এট ফার্স্ট সালফার টু সালফার ডাইঅক্সাইড, সেকেন্ড সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড, এন্ড ফাইনালি সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড। 3টা আলাদা প্যারা তৈরি করে তারপরে ইকুয়েশন দেখাবা। আর ইকুয়েশনের মধ্যে অবশ্যই সালফার ডাইঅক্সাইড থেকে যখন সালফার ট্রাইঅক্সাইড, ওই পার্টটা লিখলে রিভার্সিবল সাইন দিবা। দিতে বলা হয়েছে অ্যানালাইজ দ্য অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াস অফ এ বি সি ডি এলিমেন্ট। এখানে এ বি সি ডি এলিমেন্ট যারা আছে তাদের অ্যাটমিক রেডিয়াস দেখাইতে বলতেছে। তো এখানে তো ফ্লোরিনটা তো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ফ্লোরিন আছে, যেটা সেকেন্ড এনার্জি অরবিট, তাহলে এটা সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে ফসফরাস আর সালফারের মধ্যে, সালফার যেহেতু রাইটে, সালফার ছোট। তারপরে হচ্ছে ফসফরাস লেফটে, আর পটাশিয়াম সবচেয়ে বড়। কারণ পটাশিয়ামের, তার মানে ফ্লোরিনের হলো সেকেন্ড শেল আর পটাশিয়ামের হলো ফোর্থ শেল, সেই হিসেবে এটা স্মলেস্ট আর ওটা হচ্ছে গিয়ে লার্জেস্ট। মাঝখানে এরও থার্ড শেল, ওরও থার্ড শেল। সেক্ষেত্রে আবার তোমার সালফার স্মলার, কারণ এটা যত রাইটে তত স্মল, সে কারণে সালফার স্মল, ফসফরাস বিগার। তো দিস ইজ দ্য অর্ডার, প্রপার এক্সপ্লেনেশন দেওয়া লাগবে। 6 নাম্বার বলতেছে অবজার্ভ দ্য ফলোইং স্টেম। এখানে এটা তোমার অ্যারো সাইন দেওয়া, হ্যাঁ, একটু কাটাকাটি দেখতেছো, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়া x2 প্লাস CY2 হবে, x2 প্লাস CY2। তার থেকে এই যে 2xy3, ঠিক আছে, এটা এটা হলো গিয়ে তোমার রিভার্সিবল সাইন হবে। এই যে এখানে রিভার্সিবল সাইন হবে, তোমরা জানো অ্যামোনিয়া প্রোডাকশনের প্রিন্সিপাল এটা, হ্যাঁ। তাহলে এটা একটা এনার্জি ডায়াগ্রাম, এটাও একটা এনার্জি ডায়াগ্রাম। তো বলতেছে এতে যে হোয়াট ইজ লিমিটিং রিঅ্যাকশন, দেখছো সেই তোমাদের চেনা জানা কোশ্চেন গুলা।
বিতে বলতেছে হোয়াই ডাজ দ্য রিয়াকশন, এই কোশ্চেনটা আমি না গেস করতে পারতেছি না, তবু তোমাদেরকে বলি হোয়াই ডাজ দ্য রিয়াকশন অফ ক্যালসিয়াম কার্বনেট উইথ সালফিউরিক অ্যাসিড নট প্রসিড এট দ্য লাস্ট মোমেন্ট। তো কোশ্চেনটার মানে ইন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা হইতেছে যে আমরা যেটা বুঝি যে এখানে যেটা বোঝাতে চাচ্ছে যে কোন রিয়াকশনটা এই রিয়াকশনটা কেন লাস্ট মোমেন্ট পর্যন্ত আগাবে না, প্রসিড করবে না। তো আমরা এটা নর্মালি কি বুঝি যে কোন রিয়াকশন লাস্ট পর্যন্ত প্রসিড করে না, যেগুলো রিভার্সিবল, যেগুলো রিভার্সিবল সেগুলো কখনো শেষ হয় না বা নট প্রসিড টু লাস্ট মোমেন্ট, এটা বোঝায়। তো সেই সেন্সে এটা চিন্তা করা যেতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা এমন একটা রিয়াকশন, এটা এটার মধ্যে এটা যে রিভার্সিবলই হবে এরকম একেবারে খুব রিনাউন্ড রিয়াকশন কিন্তু এটা না। ক্যালসিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করলে ক্যালসিয়াম সালফেট হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, ওয়াটার হবে। তো এমন কোনো রিয়াকশন না যেটা রিভার্সিবল হতেই হবে। কিন্তু কোশ্চেনের মেরিট বলতেছে যে এটা রিভার্সিবল হলে পরেই লাস্ট মোমেন্টে যাবে না। তাহলে এক্সপ্লেনেশন কি যে রিয়াকশনটা রিভার্সিবল, তো রিভার্সিবল রিয়াকশন বোথ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হয়, তো রিভার্সিবল রিয়াকশন কখনো লাস্ট মোমেন্ট পর্যন্ত প্রসিড করে না। কিন্তু কোশ্চেনটা আমার খুব বেশি পছন্দ হয় নাই, কারণ এটা আরো অন্য রিয়াকশন দিয়ে দিতে পারতো যেটা একেবারে রিভার্সিবল। সিতে বলা হয়েছে এক্সপ্লেইন দ্য এফেক্ট অফ প্রেসার অন রিয়াকশন ওয়ান বেসিস অন লাসাতিলিয়া প্রিন্সিপাল। তার মানে এই যে রিয়াকশনটা তোমরা জেনে আসো যে এফেক্ট অফ প্রেসারের পার্টটুকু শুধু এক্সপ্লেইন করতে হবে। তো 3 মার্কের এগেইনস্টে তুমি আগে ইকুয়েশনটা মেনশন করবা, যেভাবে সেভাবে মেনশন করবা। মেনশন করার পরে তুমি দেখাবা যে রিয়াক্টেন্ট হচ্ছে গিয়া মোল নাম্বার কত, রিয়াক্টেন্টের মোল নাম্বার হচ্ছে 1 + 3 দ্যাট মিন্স 4, এন্ড প্রোডাক্ট সাইডে আছে 2, তার মানে মোল নাম্বার ডিক্রিজ হয়েছে। তোমরা মেনশন করবা যে মোল নাম্বার ডিক্রিজ হওয়ার মানে হচ্ছে ভলিউম ডিক্রিজ হওয়া, আর ভলিউম ডিক্রিজ হওয়া মানে হচ্ছে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ হয়। তাহলে এই রিয়াকশনটাতে যদি প্রেসার ইনক্রিজ করা হয় তাহলে ভলিউম ডিক্রিজ হবে এন্ড রিয়াকশন ফরওয়ার্ডে যাবে, ইকুইলিব্রিয়াম রাইটে শিফট হবে। আর প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে ইকুইলিব্রিয়াম লেফটে শিফট হবে। এইটাই আর কি জাস্ট লাসেটের প্রিন্সিপালের রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিতে হতো। দিতে বলছে যে 1 নাম্বার রিয়াকশন সাপোজ হুইচ ওয়ান অ্যাবভ ডায়াগ্রাম, অর্থাৎ ফার্স্ট ডায়াগ্রামটা হচ্ছে এক্সোথার্মিক, কারণ এই ফার্স্ট ডায়াগ্রামে E1 মোর দেন E2 আছে, E1 মোর দেন E2 আছে, আর পরের ডায়াগ্রামে E1 লেস দেন E2 আছে, E1 টা আছে হচ্ছে লেস দেন। তাহলে তোমরা জানো যে E1 মোর দেন যদি E2 হয় তাহলে ঠিক আছে, E1 যদি মোর দেন হয় তাহলে এক্সোথার্মিক, আর E1 যদি লেস দেন হয় তাহলে সেটা এন্ডোথার্মিক। তো ফলো করো, যেটা বুঝাতে চাচ্ছে যে এখানে এই একটু ভুলে একটা জায়গায় একটু জিনিস সরে গেছে, এই E2টা এইখানে বসবে আর এই E1টা এইখানে আসবে, বুঝছো? একটু জায়গা এটা নিচে হবে না, এভাবে নিচে না, ওটা লাইনের সাথে হবে। হ্যাঁ, এটা একটু নিচে নিচে নেমে গেছে। তো দেখো যে ফার্স্ট ডায়াগ্রামটা হচ্ছে যে E1 মোর দেন E2 তার মানে এক্সোথার্মিক, আর পরেরটা হচ্ছে E1 লেস দেন E2 দ্যাট মিন্স এন্ডোথার্মিক। তার মানে তোমার গিভেন রিঅ্যাকশন হচ্ছে ডেল এইচ নেগেটিভ মানে এক্সোথার্মিক। তো গিভেন রিঅ্যাকশন যেহেতু এক্সোথার্মিক তাহলে এটা ফার্স্টেরটাকেই সাপোর্ট করবে, ফার্স্ট ওয়ানটাকে সাপোর্ট করবে। তো তোমরাই ফিল করতে পারতেছো যে মনে হবে যে এত কম ভলিউম, আমি এর বেশি কি লিখবো, রিয়েলি টাফ, ঠিক না? তারপরেও একটু ইলাবোরেট করার ওয়েটা কি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে তোমাদের এই এনার্জি ডায়াগ্রামের কনসেপ্টটা একটু শেয়ার করা এবং এইটা এগেইন ড্র করা, এটা কনসেপ্ট শেয়ার করা, তারপরে হচ্ছে গিয়া রিয়াকশন এটা যে এক্সোথার্মিক সেটা কেমন করে বুঝতে পারতেছো সেটা হয়তো ডেসক্রাইব করা, ঠিক আছে? এরকম কিছু বলে টলে জাস্ট করতে হবে, আর কিছু করার নাই। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2016, রাজশাহী বোর্ড 2016 আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে টু এলিমেন্টস অফ থার্ড পিরিয়ড ইন দ্য পিরিয়ডিক টেবিল হোজ গ্রুপ নাম্বার হচ্ছে 2 আর 17 রিঅ্যাক্ট উইথ ইচ আদার টু ফর্ম এ কম্পাউন্ড। থার্ড পিরিয়ডে 2 তে আর 17 এ কে আছে? খুব ক্লিয়ার, থার্ড পিরিয়ডে 2 তে আর 17 এ, থার্ড পিরিয়ডে একটা হলো ম্যাগনেসিয়াম একটা ক্লোরিন। তাহলে ফলো করছো যে ম্যাগনেসিয়াম কত ইম্পর্টেন্ট। এতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রাস্ট, অর্থাৎ রাস্টের ফর্মুলা কি। তোমরা জানো যে ফেরিক অক্সাইড আর এন মোনো ওয়াটার হচ্ছে রাস্ট। বিতে বলতেছে এক্সপ্লেইন দ্য নেচার অফ অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম কার্বনেট, এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে অ্যাকোয়াস সলিউশন সোডিয়াম কার্বনেট, অ্যাকোয়াস সলিউশন অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেগুলো সল্ট সলিউশন। সল্ট সলিউশন কি হতে পারে? অ্যাসিডিক, বেসিক হতে পারে। এটা ডিপেন্ড করবে যে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস না স্ট্রং অ্যাসিড উইক বেস, তার উপরে। এটার উপরে দেখবা যে তোমাদের সাথে আমার সেশন আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে আমি আজকে বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো একটা টপিক, মানে টপিক তো না, কোনো একটা টপিক নিয়ে যখন তুমি আটকায় যাবা
তখন আমাকে ইনবক্স করবা যে স্যার এই টপিকের হেল্প পাবো, মানে এই টপিকটার সলিউশন পাবো কোন লেকচার থেকে, মানে কোন লেসনটা ফলো করলে, কোন ক্লাসটা ফলো করলে, ঠিক না? তুমি তখন যখন বলবা এইটা, ধরো এটার কথা যদি বলতে চাইতে যে স্যার এটা কোন কোন লেকচারটাতে পাওয়া যাবে, ঠিক না? তো আমি তখন লিঙ্কটা দিয়ে দিব ওই ভিডিওটা, যে ভিডিওটার মধ্যে এটা আছে। কারণ তোমরা দেখতেছো যে অলরেডি প্রায় সব চ্যাপ্টারের মোরলেস ক্লাস কম বেশি তোমাদের সাথে হোক বা আদার কারোর সাথে হোক হয়ে গেছে। তো তোমরা যদি এরকম আটকাও, তো সেক্ষেত্রে চাইলেই পরে আমি বলে দিব যে ঠিক আছে এই ভিডিওটাতে এটা আছে, তো একটু টেনে টেনে দেখলা যে কোন জায়গাটাতে এটা আছে। এরকম সুবিধাগুলো আমরা এখন পাচ্ছি, তাই না? আচ্ছা, সিতে বলছে এক্সপ্লেইন দা ড্রয়িং ডায়াগ্রাম বন্ড ফরমেশন মেকানিজম অফ দ্য অ্যাবভ সেম এলিমেন্টস। তার মানে কি? সিম্পলি এটা হচ্ছে গিয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফরমেশন এন্ড ড্রয়িং ডায়াগ্রাম বলতে আয়নিক কম্পাউন্ডের ফরমেশনের ডায়াগ্রাম ড্র করা মানে কি? প্রথমে এলিমেন্টের ডায়াগ্রাম দেওয়া, পরে আয়নের ডায়াগ্রাম দেওয়া, তাই না? দিতে বলতেছে ইজ দ্য প্রোডাক্ট কম্পাউন্ড সলিবল ইন ওয়াটার অর নট। তার মানে কি? ভেরি কমন, আয়নিক কম্পাউন্ড এটা, তো এটা সলিবল, তার মানে কি সলিবিলিটি মেকানিজম নিয়ে বলতে হতো, তাই না? তাহলে তোমরা প্রেডিক্ট করতে পারতেছো যে তোমাদের প্রিপারেশনটা নেয়ার সময় এগুলো তোমাদের মাইন্ডে কাজ করবে তখন। দেখো এটা কত কমন, 2 নম্বরটা হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের রিয়াকশন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওয়াটারের রিয়াকশন। ফার্স্টে বলতেছে হোয়াট ইজ হিট অফ রিয়াকশন। ওকে ফাইন, হিট অফ রিয়াকশন, ঠিক আছে, অনেক ডেফিনেশন পড়ে ফেলছো, কিন্তু হঠাৎ করে মনে করতেছো আল্লাহ হিট অফ রিয়াকশন তো করি নাই, বা হিট অফ রিয়াকশন তো ডেফিনেশন হিসেবে দেখি নেই, কিন্তু আমার লেকচারে দেখবা যে আছে। আমি এই কেমিস্ট্রি আর এনার্জি যে চ্যাপ্টারটা 8 নাম্বারটা, এটা 8টা ভিডিওতে চমৎকার ভাবে তুলে ধরছি আমি। সেখানে হিট অফ রিয়াকশনের ডেফিনেশন আমি দিয়ে দিচ্ছি। বিতে বলেছি যে বিতে কি বলা আছে, হাউ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্লো আপ কেক। তো সিম্পল, হাইড্রোজেন কার্বনেট মানে হচ্ছে বেকিং পাউডার, বেকিং পাউডার ব্লো আপ কেক, তোমরা এটা জানো ভালো করে। সিতে বলতেছে শো দ্যাট অক্সিডেশন এন্ড রিডাকশন অকার্স এট দ্য সেম টাইম ইন দ্য রিয়াকশন ওয়ান। ভেরি সিম্পল এন্ড ভেরি কমন অলসো, ঠিক না? রেডক্স রিয়াকশন সিমিলটেনিয়াস, সেটা বোঝানোর জন্য। দিতে বলেছে কি যে নাম্বার টু রিয়াকশন ইজ ইনক্লুডেড ইন হাউ মেনি টাইপ। নাম্বার টু রিয়াকশন ইনক্লুডেড ইন হাউ মেনি টাইম, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন না এটা? তাহলে এটা হাউ মেনি টাইম? ফার্স্ট অফ অল এটা হচ্ছে হাইড্রোলাইসিস, ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে এটা ডাবল ডি ডিসপ্লেসমেন্ট, তারপর এটা নন রেডক্স। তো এই 3টা টাইপ বললেই হবে, ঠিক না? ভেরি কমন ছিল। আচ্ছা, 3 নাম্বার বলতেছে টু ফর্ম 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কি করছে তারা? ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনকে মিক্স করছে, করে 20 গ্রাম পাওয়া গেছে। আচ্ছা, তাতে কি হয়েছে? এতে বলেছে হুইচ আইসোটোপ ইজ ইউজ টু মেজার এজ অফ দ্য আর্থ। ওকে ফাইন, কার্বন 14, তাই না? দেন বলতেছে ডিটারমিন দ্য পজিশন অফ সিলিকন, পজিশন অফ সিলিকন বের করতে বলছে। ওকে, ডিটারমিন করে দিবা। দিতে বলেছে ডিটারমিন হাউ মাচ মোল অফ ম্যাগনেসিয়াম ইউজ ইন দ্য রিয়াকশন। দেখো স্টেপ দেখে মনে হবে যেন একটা কি কি একটা দিয়ে দিচ্ছে। দেখো সি এর সলিউশন কি, এর চেয়ে ছোট আর কোনো সলিউশন আছে? ম্যাগনেসিয়ামের কত মোল, একটা এমসিকিউ তো এর চাইতে তাড়াতাড়ি সময় লাগে। ডিটারমিন হাউ মাচ মোল অফ ম্যাগনেসিয়াম ইউজ ইন দ্য রিয়াকশন, তার মানে কতটুকু ইউজ হয়েছে। ও না, এটা কি ইউজড বলছে না? ডিটারমিন হাউ মাচ মোল অফ ম্যাগনেসিয়াম ইজ ইউজড ইন দ্য রিয়াকশন। ও না, এটা যেভাবে থিঙ্ক করছিলাম, এখানে একটা ব্যাপার আছে, ইউজড বলছে না কোন, মানে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে টু ফর্ম এত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এত গ্রাম ক্লোরিন ইজ টেকেন। আচ্ছা, ক্লোরিন ইজ টেকেন। ও না, এটা তোমার অন্যভাবে, এটা হচ্ছে গিয়া বুঝাচ্ছে যে কত কত গ্রাম ইউজ হবে, মানে এমন না যে 5.505 গ্রামই ইউজ হবে, ঠিক আছে? টেকেন যদি বলতো, যদি যেহেতু স্টেমে ওয়ার্ড আছে টেকেন, কিন্তু এখানে বলতে ইউজড, তাহলে টেকেন এর বেসিসে অ্যান্সার না, এটা এটা ইউজড এর বেসিসে অ্যান্সার। তাহলে তোমাদের উচিত হচ্ছে দেখানো যে এটা এরকম যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের রিয়াকশন দেখানো, এবং দেখিয়ে ক্লোরিনের 14 গ্রামের এগেনস্টে, ম্যাগনেসিয়াম কতটুকু ইউজ হয় সেটা দেখানো, এবং সেটাকে পরে মোলে কনভার্ট করা, পরবর্তীতে সেটাকে মোলে কনভার্ট করা, ঠিক আছে? তো এটা আসলে ওইভাবে চাইছে। আচ্ছা, ডিতে কি বলেছে, এক্সপ্লেইন দ্যাট কজ নট টু প্রডিউস 20 গ্রাম, তার মানে লিমিটিং রিয়াকশন আছে কোনো একটা, তার মানে এখানে লিমিটিং রিয়াকশন আছে, ঠিক আছে? তো এখানে লিমিটিং রিয়াকশন আছে, তার মানে বুঝাই যাচ্ছে যে তোমরা এটা অত ডিফিকাল্ট কিছু না, তোমরা দেখবা যে লিমিটিং রিয়াকশন আছে কিনা। এখানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের রিয়াকশন থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে,
সেখানে ম্যাগনেসিয়ামের যতটুকু আছে ক্লোরিনের কতটুকু তার সাথে রিয়াকশন করে। তাহলে বোঝা যাবে যে লিমিটিং আছে কিনা। লিমিটিং থাকলে পরে তোমার যে চলে আসবে আর কি, যে কেন, কারণটা কি। তো এটা কারণটা হচ্ছে লিমিটিং, রিজনটা হচ্ছে লিমিটিং রিয়াকশন। এখন কথা হচ্ছে যে তোমাদের এখানে একটা ব্যাপার আছে যে তাইলে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে আমি করবোটা কি, মানে 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট দিয়ে করবোটা কি, ঠিক না? তাহলে 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট দিয়ে আমি করব কি? তো এইটা অনেক সময় যারা অনেক সময় মেডিজিতে দেখলে দেখা যায় যে এটা কি করে, ওই তোমার হচ্ছে পার্সেন্টেজ এল্ড বের করে, মানে 20 গ্রাম না প্রডিউস হয়ে কতটুকু প্রডিউস হইলো সেটা বের করে 20 গ্রামের রেসপেক্টে পার্সেন্টেজ এল্ড বের করে, পার্সেন্টেজ এল্ড বের করে। এটা অনেক সময় করা যায় কিন্তু অপশনাল, না করলেও চলে। 4 বলতেছে মিথেন প্লাস অক্সিজেন ভেরি কমন রিঅ্যাকশন, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, ডেলিক্স দেওয়া থাকে। দেখছো এটা কিন্তু 16 এর কোশ্চেন, তারপরেও দেখো এটা কিন্তু পরবর্তীতে কতবার আসছে। এতে বলা আছে হোয়াট ইজ কল হাইড্রোকার্বন, ভেরি গুড কোশ্চেন, ভেরি কমন অলসো। হোয়াই নাইট্রিক অ্যাসিড অলওয়েজ কিপ ইন ব্রাউন কালার বটল। আচ্ছা, এটা সম্পর্কে তোমাদের আইডিয়াটা হয়তো আহ, আহ, আছে কিনা, বাট এটা আলোচনা একটু কম হয়। নাইট্রিক অ্যাসিড কালার বোতলে রাখা হয়, তোমাদেরকে আমি বলেছিলাম কিনা আবার বলি, যে কালার বোতলে শুধু নাইট্রিক অ্যাসিড না, আরো কিছু সাবস্টেন্স আছে যাদেরকে কালার বোতলে রাখা হয়, ব্রাউন কালার বোতলে। তো কালার বোতলে তাদেরকেই রাখা হয় যারা লাইট সেন্সিটিভ, যারা লাইটের প্রেজেন্সে ডিকম্পোজ হয়ে যায়। যে সকল সাবস্টেন্স গুলো লাইটের প্রেজেন্সে তোমার কি হয়ে যায়, ডিকম্পোজ হয়ে যায়, তাদেরকেই ব্রাউন বোতলে রাখা হয় যারা লাইট সেন্সিটিভ। তো নাইট্রিক অ্যাসিড ওয়ান অফ দেম, কারণ নাইট্রিক অ্যাসিড লাইটের প্রেজেন্সে ভেঙে যায়, ভেঙে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে ফেলে, যার কারণে এটাকে কালার বোতলে রাখা হয়। শীতে বলা হয়েছে বন্ড এনার্জি দেওয়া আছে, খেয়াল করছো? এবং তোমরা খুবই ভালো করে জানো যে কার্বন অক্সিজেনের বন্ড এনার্জি ক্যালকুলেট করতে হয়। কতবার করছো এটা, ঠিক না? এক্স ধরে। আচ্ছা, ডিতে বলা হয়েছে ইনকমপ্লিট কম্বাসন অফ দ্য সেম রিঅ্যাকশন পুট হ্যাজার্ডাস এফেক্ট অন হেলথ, এনভায়রনমেন্ট এন্ড ন্যাশনাল ফিনান্সিয়াল। মানে কি, তিনটা জায়গার কথা বলতেছে, হেলথে, এনভায়রনমেন্টালে, আবার ন্যাশনাল ফিনান্সিয়ালে। আচ্ছা, প্রথমে আসো হেলথে। ইনকমপ্লিট কম্বাসনে কি হবে, কার্বন মনোক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড না হইয়া কার্বন মনোক্সাইড হবে। আর কার্বন মনোক্সাইডের হেলথ হ্যাজার্ড আছে অবশ্যই, কারণ কার্বন মনোক্সাইড গ্যাস যদি আমরা ইনহেল করি তাহলে এটা তোমরা জানো যে এটা আমি কোনো একটা দিন বলেছিলামও, যে কার্বন মনোক্সাইডকে সাইলেন্ট কিলার বলে। কারণ হচ্ছে কার্বন মনোক্সাইড ব্লাডে যায়া, ব্লাডে যে অক্সি হিমোগ্লোবিন, মানে ব্লাডের ভিতরে অক্সিজেন পাস হয় অক্সি হিমোগ্লোবিন হিসেবে, কিন্তু কার্বন মনোক্সাইড যদি আমরা ইনহেল করি তাহলে সেটা কার্বক্সি হিমোগ্লোবিন হয়ে যায়। পরে কার্বক্সি হিমোগ্লোবিন হইলে অক্সিজেনের যে তোমার হচ্ছে গিয়া, যে অক্সিজেনের যে তোমার ইয়েটা যেটাকে বলা হয় ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অক্সিজেনের যে ট্রান্সপোর্ট হয় আমাদের বডিতে, সেটা সেটা হয় না আর। তো ওইটা হেলথ হ্যাজার্ড। আর এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বলতে, কার্বন মনোক্সাইডের এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বলতে এটা যেটা হয়, আর একটু বলি তোমাদেরকে। ইনকমপ্লিট কম্বাসনে, হ্যাঁ, তোমরা একটু বুঝে রাখো, এটা আমি জানি না যে যারা সলিউশন দিবে তারা এটা লিখবে কিনা। তো এখানে কার্বন মনোক্সাইড, মিথেনের ইনকমপ্লিট কম্বাসনে শুধু যে কার্বন মনোক্সাইড হয় তা না, কার্বন পার্টিকেলও তৈরি হয়। কার্বন পার্টিকেল মানে কার্বন টোটালি আনবার্ন থাকে, কার্বন টোটালি আনবার্ন থাকে, আনবার্ন কার্বন তৈরি হয়। ওই কার্বন গুলো তখন পার্টিকুলেট তৈরি করে এবং সেগুলো বাতাসে ভাসে। পরে বাতাসে ভাসে, এই পার্টিকুলেট গুলা বাতাসে ভাসে, এবং এটাও এনভায়রনমেন্টাল ইয়ে, মানে ব্যালেন্স বা এনভায়রনমেন্টাল পলিউশন ক্রিয়েট করে। আর ন্যাশনাল ফিনান্সিয়ালের কথা যেটা বলছে, সেটা হলো ইনকমপ্লিট কম্বাসন হলে ন্যাশনাল ফিনান্সিয়াল অবশ্যই লস। কারণ হলো তোমার তুমি সাফিসিয়েন্ট হিট পাবা না, ঠিক না? তার মানে তোমার মিথেন যে গ্যাস বা তোমার যে ন্যাচারাল গ্যাস, সেই গ্যাসের তোমার কি হবে, অনেকটা ওয়েস্টেজ হবে। কারণ এটা তোমার যে ইয়ে আউটকাম দেওয়ার কথা ছিল সেই আউটকামটা দিবে না, ওয়েস্টেজ হবে বেশি মিথেন গ্যাসের, ঠিক না? তো সেই দিক থেকে আমাদের ফিনান্সিয়াল কি হবে, লস হবে। মানে মিথেন দেখা যাবে যে বেশি খরচ হয়েছে, অথচ তোমার যে কাজের জন্য ইউজ করবে সেই কাজটা হয়নি। তো ওরকমটা ন্যাচারাল, মানে এই ধরনের কোশ্চেন আমরা মনে হয় প্রথম দেখলাম না। আচ্ছা, এরপরে 5 নাম্বার যেটা বলতেছে যে দ্য থ্রি আইসোটোপ কার্বনের দেয়া আছে, ফাইন। অ্যাবান্ডেন্সও দেয়া আছে, ওকে ফাইন। ডিফাইন মেটালিক বন্ড। মেটালিক বন্ডের ডেফিনেশনটা তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, আমি যেন কাদেরকে যেন সেদিন মেটালিক বন্ডের ডেফিনেশনটা লিখে দিয়েছিলাম। আচ্ছা দেখো, বিতে বলা হয়েছে হাউ ডাজ দ্য বেকিং পাউডার ব্লো আপ কেক, কমন কোশ্চেন। সিতে বলা হয়েছে ডিটারমিন দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ দ্য, তাহলে বুঝতে পারতেছো পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স দেওয়া আছে, পার্সেন্টেজ, এখান থেকে রিলেটিভ অ্যাটমিক মাস বের করা। এন্ড হাউ জিঙ্ক ইজ এক্সট্রাক্টেড ফ্রম ক্যালামাইন ওর বাই ইউজিং দ্য স্টেম এলিমেন্ট।
তার মানে কি সিম্পলি হচ্ছে জিঙ্ক এক্সট্রাকশন ক্যালামাইন থেকে, জিঙ্ক কার্বনেট থেকে, এবং সেটা হচ্ছে কার্বন রিডাকশন মেথডে, তাই না? আচ্ছা 6 নাম্বার বলতেছে এটা আমরা দেখতে পাচ্ছি বিউটিন। হ্যাঁ, বিউটিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে বিউটাইল ক্লোরাইড হবে, বিউটাইল ক্লোরাইড হবে। আচ্ছা এতে বলছে রাইট দা ল অফ অকটেন, আসলে ল অফ অকটেন হবে না, এটা হবে ল অফ অক্টেভ, ল অফ অক্টেভ। তো ল অফ অক্টেভ হলো যেটা নিউল্যান্ড অক্টেভ ল, তো সেটা বুঝাচ্ছে এখানে। আচ্ছা এটার বিতে কি বলছে, হোয়াট ইজ মিন্ট বাই ক্লোরিন 1735 ক্লোরিন মাইনাস আয়ন, মিন্ট বাই বলতেছে। তো এইটার মধ্যে কি মিন করে যে এটাতে নাম্বার অফ প্রোটন কত, নাম্বার অফ ইলেকট্রন কত, নাম্বার অফ নিউট্রন কত, এটা হলো আসলে সিগনিফিকেন্ট অফ সিম্বল, সিম্বলের সিগনিফিকেন্ট, অর্থাৎ কয়টা প্রোটন কয়টা ইলেকট্রন এন্ড কয়টা নিউট্রন আছে সেটা বোঝানোর জন্য। সিতে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকুলার ইন 1 গ্রাম অফ কিউ কম্পাউন্ড, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকুলার হবে, আচ্ছা মলিকুল ইন 1 গ্রাম অফ কিউ কম্পাউন্ড। আচ্ছা কিউ কম্পাউন্ড কি প্রোডাক্ট? হ্যাঁ কিউ কম্পাউন্ড প্রোডাক্ট। আচ্ছা কিউ কম্পাউন্ড প্রোডাক্ট, তাহলে এটা তো এডিশন রিঅ্যাকশন দিবে, বুঝো কিন্তু এটা বিউটিন হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন দিবে, তাহলে এডিশন, তাতে করে এটা হবে C4H9 আর ক্লোরিন, বিউটাইল ক্লোরাইড। এখন বিউটাইল ক্লোরাইডের 1 গ্রামে কয়টা মলিকিউল আছে জানতে চাইছে। তো এটা কি করতে হবে, ওইটার মলিকুলার ওয়েট বার করতে হবে, মলিকুলার ওয়েট কত সেটা বের করতে হবে, সেটা বের করে বলতে হবে যে ওই মলিকুলার ওয়েটের মধ্যে অ্যাভোগাড্রোর নাম্বার, তাহলে 1 গ্রামে কতটা। সো সিম্পল। দিতে বলা হয়েছে ইজ ইট পসিবল টু ফর্ম অর্গানিক অ্যাসিড ফ্রম কিউ কম্পাউন্ড, ভেরি মাচ সার্টেনলি, ভেরি সার্টেন। অ্যালকাইল হ্যালাইড না ওটা, বিউটাইল ক্লোরাইড না, তো বিউটাইল ক্লোরাইড থেকে পরবর্তীতে বিউটানল করবা, বিউটানল করবা এন্ড বিউটানয়িক অ্যাসিড করবা। কিন্তু এখানে অনেকে একটু প্রবলেমে পড়তে পারে, প্রবলেম পড়তে পারে বলতে তারা এটা থেকে যে অ্যালডিহাইডটা হবে বা অ্যালকোহলটা হবে, অ্যালকোহল পর্যন্ত হয়তো বেশি একটা সমস্যা হবে না। তোমরা যদি এই ফর্মে লেখো যে C4H9Br, যদি এই ফর্ম ক্লোরিন এই ফর্মে লিখো, মানে রেখে দাও, এই ফর্মেই রেখে দাও, তাহলে অ্যালকোহল লিখতে সমস্যা হবে না। C4H9 আর OH, ঠিক আছে, অ্যালকোহল লিখতে কোনো সমস্যা হবে না পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন অ্যালকোহল বানাবা। কিন্তু অ্যালকোহলের পরে যখন ন্যাচারাল অক্সিজেন দিয়ে এটাকে অ্যালডিহাইড বানাবা, তখন কিন্তু খেয়াল করো, তখন কিন্তু তোমরা হয়তো কেউ কেউ আটকে যেতে পারে, কেউ কেউ আটকে যেতে পারে, আমি জানি না যে কেউ এটা অনেকেই আটকাবে এটা। এটার যে অ্যালডিহাইড হবে সেটা, এটা তো বিউটাইল ক্লোরাইড, তারপরে তো হচ্ছে বিউটানল, কিন্তু বিউটাইল অ্যালকোহল হিসেবে সেটা লেখাই যায়, কিন্তু যখন হবে বিউটানল তখন তুমি কিভাবে লিখবা? C4H9 তো তখন লেখা যাবে না। তখন তোমরা দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে যে পুরোটাই ভেঙে দিতে পারো, যদি তোমরা মনে করো যে আমরা টোটালটাই ভেঙে দিব, তাহলে একটা CH3, তারপরে CH2, এরপরেও CH2, এরপরে লাস্ট অ্যালডিহাইড। এই যে এটাই হলো 4টা কার্বন দিয়ে অ্যালডিহাইড বানানোর নিয়ম। 4টা কার্বন পরে অ্যালডিহাইড হলে এমন অ্যালডিহাইড, আর অ্যাসিড হলে পরে আর সমস্যা হয় না, তখন CHOটা শুধু COH হয়ে যাবে, CHOটা COH হয়ে যাবে। তো এটাও কিন্তু কারো কারো জন্য বিপদের কারণ হতে পারত। সো দ্যাট রিঅ্যাকশন সিম্পল। বোঝা যাচ্ছে যে আজকে এটা এই সেশনটা কমপ্লিট হবে না, তারপরেও যতটুকু হয় আর কি। হ্যাঁ আচ্ছা 1 নাম্বার, এতে বলতেছে হোয়াট ইজ প্রিজারভেটিভ, হোয়াট ইজ প্রিজারভেটিভ, যেটা প্রিজারভেটিভের ডেফিনেশনটা একটু লিখে নিও, আমি জানি না যে তোমাদের লেখা আছে কিনা, লিখে আমাকে চেক করে নিও। বি বলেছে যে হোয়াই দ্য মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট অফ সেম সাবস্টেন্স আর ডিফারেন্ট, অর্থাৎ মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কেন ডিফারেন্ট। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা মাঝে সাথে দিয়ে দিই, ঠিক আছে, যে একই সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট সেম না কেন, ডিফারেন্ট কেন। অফকোর্স কারণ মেল্টিং পয়েন্ট হচ্ছে সলিড থেকে লিকুইড, একরকম ইন্টারমলিকুলার ফোর্স, আর বয়লিং পয়েন্ট হচ্ছে লিকুইড থেকে গ্যাসিয়াস, সেটা আরেক রকম ইন্টারমলিকুলার ফোর্স ব্রেক করতে হয়। তাহলে যেহেতু ইন্টারমলিকুলার ফোর্স ডিফারেন্ট, সো দ্যাট তোমার এটার মেল্টিং পয়েন্টও ডিফারেন্ট হবে, বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ডিফারেন্টই হবে। আচ্ছা শীতে যেটা যাবো আমরা তার আগে দেখে নেই, এই যে দেখছো তোমাদের রেঞ্জের কিন্তু অনেকটা বাইরে চলে যায়, ঠিক আছে, যেমন X47 যদি অ্যাটমিক নাম্বার হয়, তো তোমরা কি জানো যে 47 অ্যাটমিক নাম্বার কার? তো এটা তোমাদের অনেকটা রেঞ্জের বাইরে।
অথচ তারা কিন্তু কোনো ক্লু দেয় নাই, ডাইরেক্ট 47 দিছে। 47 হলো সিলভারের, আর 19 নয় সমস্যা নাই, পটাশিয়ামের আর এটা জিঙ্কের। কিন্তু আমি বুঝলাম না যে তোমাদেরকে এত বড় রিস্ক, মানে এত বড় চ্যালেঞ্জে দিছে কেন, যে 47 সিলভার সেটা তোমাদেরকে দিল। আচ্ছা যাই হোক, 47 হচ্ছে সিলভারের, 47 সিলভারের, কথা বুঝছো? 47 হলো সিলভারের। আচ্ছা শোনো, আরেকটা তোমাদেরকে একটা ছোট্ট ক্লু দেই, ছোট্ট একটা ক্লু দেই। ক্লু দেওয়ার মানে কি, কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি। এরকম মনে করো কি করবা জানো, সেটা হচ্ছে যে যে নাম্বারটা দেওয়া থাকবে না, ওই নাম্বারটা থেকে তোমরা কি করবা, 18 মাইনাস করবা। মানে যদি দেখো যে তোমাদের 30 আপ দিয়ে দিছে, 30 আপ দিয়ে দিছে, মানে 30-এর উপরে যদি হয় না, তাহলে ওটা থেকে 18 মাইনাস করবা, 18 মাইনাস করবা। 18 মাইনাস করলে দেখবা যে একটা আইডিয়া হবে। কিভাবে আমি বলে দেই, এই 47 থেকে যদি তুমি 18 মাইনাস করো তাহলে 29 আসবে। 47 থেকে 18 মাইনাস করো, 29 আসবে। তো 29 এর এলিমেন্টটা তো তোমার চেনা, কপার। তাহলে তুমি বুঝতে পারছো সেটা কপারের নিচের এলিমেন্ট। তাহলে কপারের নিচেই তো সিলভার, কারণ কপার সিলভার গোল্ড তো তোমরা পরপর জানোই যে কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড। তো কপার সিলভার গোল্ড, তাহলে বুঝছো যে 30-এর উপরে হলে কি করবা, 30-এর উপরে হলে কিন্তু এইভাবে বের করা যায় অনেক সময়। 30-এর উপরে হলে 18 মাইনাস করবা, করে দেখবা যে কোন এলিমেন্টটা, তাহলে বুঝবা যে ওটা নিচে কে আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ডি বলতেছে হুইচ ওয়ান ইজ লার্জার ইন অ্যাটমিক সাইজ বিটুইন ওয়াই অ্যান্ড জেড এলিমেন্ট। লার্জ, ও আচ্ছা আমি ইয়েতেই পড়ি নাই, সরি, সিতে পড়ি নাই। কি বলছে, ফাইন্ড দ্য পজিশন অফ এক্স এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল ইন দ্য হেল্প অফ ইলেকট্রনিক কনফিগারেশন। অর্থাৎ সিলভারে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে, পজিশন ডিটারমিন করতে হবে। ঠিক আছে, তো ইলেকট্রনিক কনফিগারেশন তো তুমি রুল অনুযায়ী করবে, তো এটা কত বড় এটা কোনো ব্যাপার না। আচ্ছা, দেন হচ্ছে হুইচ ওয়ান ইজ লার্জার অ্যাটমিক সাইজ বিটুইন ওয়াই এন্ড জেড, অর্থাৎ কে লার্জার। তো এটাতে আসলে কি, তোমার হচ্ছে এটা তো এটা তো শুধু 4s1, আর এটাতে আছে হলো গিয়ে 4s2 আর 3d হচ্ছে 10, 3d 10। তো যাই হোক, এটা ওই কনসেপ্টে, লেফট থেকে যত রাইটে যাবো সাইজ ডিক্রিজ হবে, ওই কনসেপ্টেই। হ্যাঁ, অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, সেটা হলো গিয়া, তোমরা যদি মনে করো যে আমাদের অ্যান্সার গুলো তো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ফলো করো যে স্টেম গুলো, বা স্টেমটা তো তোমাকে, স্টেমের উপরে তো তোমাকে কিছু কাজ করতে হয়। স্টেমটা অনেক সময় অনেক কোশ্চেন তো তোমরা মিস করে যাও স্টেমের কারণে। তো সেইখানে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে বোর্ড কিন্তু ওই স্টেমটার উপরেও তোমাকে মার্কিং করে। আচ্ছা, হোয়াট ইজ অরবিট? ওকে ফাইন, অরবিটের ডেফিনেশন দিয়ে নিবা। এগুলো কনফার্ম হয়ে নিবা, ডেফিনেশন যে তোমাদের প্রপার হচ্ছে কিনা কনফার্ম হয়ে নিবা। দিতে বলা আছে রিলেটিভ অ্যাটমিক মাস অফ অক্সিজেন 16, হোয়াট ডাজ ইট মিন, মানে রিলেটিভ অ্যাটমিক মাস যে 16, এটা কি মিন করে? তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি, 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম, ওই কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিবা। দিতে বলেছে ডেসক্রাইব দ্য বন্ড ফর্মেশন প্রসেস ইন বিটুইন দ্য কম্পোনেন্টস অফ এ ইন দ্য ফিগার। কি বলতেছে, describe the bond formation process in between the components of compound A in the figure. Compound A কে সোডিয়াম অক্সাইড। তো সোডিয়াম অক্সাইড দিয়ে কি বলতেছে, বন্ড ফর্মেশন, তার মানে সোডিয়াম অক্সাইডে বন্ড ফর্মেশন, মানে আয়নিক বন্ডের বন্ড ফর্মেশন। দিতে বলেছে at the given stem compound B is a polar compound। হ্যাঁ, পোলার কম্পাউন্ড তো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড পোলার কেন, নেগেটিভিটি আর নেগেটিভিটি ডিফারেন্স দিয়ে সেটা বুঝিয়ে দিবা। এন্ড ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো নোট করো, কারণ এগুলো কেমন অবস্থা, মানে কতটুকু পারতেছো, কতটুকু অ্যান্সার মেক করতে পারতেছো, সেটা দেখার বিষয় আছে। এবার আসো 3 নাম্বার, ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন রিঅ্যাকশনে ফেরিক ক্লোরাইড ভেরি ইম্পর্টেন্ট, ইউরেনিয়ামের এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এতে বলা হয়েছে, আর আমি মাঝে মাঝে আমি একটা কথা বলি অনেক সময়, আমি তোমাদেরকেও বলেছি, কথাটা এরকম, একটা ইয়ারের সব বোর্ড করা মানে কি জানো, একটা ইয়ারের সব বোর্ড করা মানে হচ্ছে গিয়ে সব রকম অ্যাঙ্গেল কভার করা অন্তত। অনেক সময় অনেকেই বলে যে স্যার কোন বোর্ড ফলো করবো, কোন কোশ্চেন ফলো করবো, কোনটা কি। আমি মাঝে মাঝে এটা বলি যে কোনো একটা ইয়ারের সব কোশ্চেন দেখো, কোনো একটা ইয়ারের সব বোর্ড দেখো, সব কোশ্চেন দেখো, একটা ইয়ারের পিওর দেখো, দেখে তুমি দেখো তুমি কতটা তৈরি। হোয়াট ইজ অ্যানালার কমন কোশ্চেন, হোয়াট ডাজ মিন বাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মিন বাই বলতেছে, মিন বাই, তাহলে অবশ্যই শুধু ডেফিনেশন না, সাথে একটু এলাবোরেট করতে হবে।
দেন সিতে বলেছে যে রিঅ্যাকশন নাম্বার 1 ইজ গিভেন ইন দ্য সেম অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, তার মানে শুধু বুঝিয়ে দিতে হবে যেটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, তো ইলেকট্রন ট্রান্সফরমেশন দিয়ে বুঝিয়ে দিতে হবে। ডি বলেছিল যে ডেসক্রাইব দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ প্রোডিউসিং ইলেকট্রিসিটি, তার মানে ইউরেনিয়ামের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। তো তোমরা খুব ভালো করেই জানো অ্যাডভান্টেজ কি, ইলেকট্রিসিটির অ্যাডভান্টেজ কি, পাওয়ার। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি শুধু ওই যে রিস্ক ফ্যাক্টরটা, কারণ এটা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। দেন হচ্ছে 4 এ কম্পাউন্ড হ্যাভিং সেম এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা কম্পোজ বাই হাইড্রোজেন সালফার অক্সিজেন কন্টেনিং এত পার্সেন্ট হাইড্রোজেন এত পার্সেন্ট সালফার বাকি পার্সেন্ট অক্সিজেন। তাহলে বলেছে হোয়াট ইজ হিট অফ কম্বাশন কমন, হোয়াই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন নন রেডক্স, এটা অলরেডি আমরা দেখেছিলাম একবার। সিতে বলেছে ডিটারমিন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড সেম, তার মানে কি পার্সেন্ট কম্পোজিশন দেওয়া আছে, পার্সেন্ট কম্পোজিশন দেওয়ার পরে সেটা থেকে মলিকুলার ফর্মুলা চলে আসবে, এবং এটা বুঝেই তো যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিড হবে, তাই না? And দিতে বলা আছে the compound stated in the stem does not react with copper in dilute state but reacts with concentrated state, দারুণ কোশ্চেন। তার মানে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ফার্স্ট অফ অল, তারপরে সেটা কপার ডাইলুট অ্যাসিডটা কপারের সাথে রিঅ্যাকশন করবে না, সেটা রিঅ্যাক্টিভিটি ম্যাটার, কিন্তু কনসেন্ট্রেটেড হলে রিঅ্যাকশন করবে, এবং সেটা তোমাদেরকে দেখানো হয়েছে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে, ন্যাসেন্ট অক্সিজেন কপারকে অক্সিডাইজ করে কপার অক্সাইড বানিয়ে দিবে, এবং পরবর্তীতে কপার অক্সাইড সালফিউরিক অ্যাসিডে ডিজলভ হবে। দেখছো তো, সুপার কোশ্চেন এটা। দেন হচ্ছে 5 নাম্বারে আসো, যে তোমরা বুঝতে পারতেছো রিঅ্যাকশন কোনটা, এটা ঠিক না? এটা দেখে বুঝার কথা, এটা ইথিন থেকে ইথানলের রিঅ্যাকশনটা, ইথিন থেকে ইথানল। এখানে বলতেছে এ ইজ অ্যালকিন উইথ 3 কার্বন, ও এখানে বলে দিচ্ছে আবার 3 কার্বন, সরি সরি ইথিন না, তাহলে প্রোপিন, প্রোপিন থেকে প্রোপানল, প্রোপিন থেকে প্রোপানল। আচ্ছা হোয়াট ইজ স্ল্যাগ, স্ল্যাগের ডেফিনেশন, স্ল্যাগ হচ্ছে যেটা হচ্ছে ওই যে মেটালকে যখন শেষে স্মেল্টিং এজেন্ট অ্যাড করা হয়, মেটালের সাথে যখন মেটাল পিউরিফিকেশনে স্মেল্টিং এজেন্ট যখন অ্যাড করা হয়, তখন যেই ইম্পিউরিটিসটা রিমুভ করা হয় সেটাই হলো স্ল্যাগ। বিতে বলা আছে হোয়াই দ্য রেট অফ ইফিউশন অফ বিউটেন ইজ লেস দেন প্রোপেন, এটা ম্যাথের ব্যাপার, বিউটেনের ম্যাথ প্রোপেনের চেয়ে বেশি, তো এটা ডিফিউশন রেট কম হবে। সিতে বলা আছে যে হাউ স্যাচুরেটেড হাইড্রোকার্বন ক্যান বি অবটেইন ফ্রম এ কম্পাউন্ড, অর্থাৎ এই কম্পাউন্ড থেকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কিভাবে পাবা, সো সিম্পল, এটা প্রোপিন, প্রোপিন আর প্রোপিনের সাথে হাইড্রোজেন অ্যাডিশন করব নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, কত কমন। দিতে বলা আছে ইজ ইট পসিবল টু প্রিপেয়ার অর্গানিক অ্যাসিড ফ্রম বি কম্পাউন্ড, বি কম্পাউন্ড মানে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অর্গানিক অ্যাসিড, কত রিপিট কোশ্চেন হয় এটা, দেখো খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার metal M is made metal M is made free by thermal oxidation of chalcocite ore, ভালো কথা। Industrially P can be produced by heating the mixture of liquid carbon dioxide ammonia gas 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াসে, বোঝা যাচ্ছে ইউরিয়া। এতে বলা আছে হোয়াট ইজ ট্রিফয়েল, যেটা রেডিওঅ্যাক্টিভ সাইন। বিতে বলা হয়েছে ফাইন্ড দ্য ডেন্সিটি অফ মিথেন গ্যাস অ্যাট এসটিপি। আচ্ছা এটা তোমাদেরকে দিল, আমার মনে হয় তোমরা এটা করনি মনে হয় কখনো। ফাইন্ড আউট দ্য ডেন্সিটি অফ মিথেন গ্যাস অ্যাট এসটিপি, এসটিপি তে মিথেন গ্যাসের ডেন্সিটি কত। রিমেম্বার ডেন্সিটি মানে হচ্ছে গ্রাম পার লিটার, ডেন্সিটি হচ্ছে গ্রাম পার লিটার। তো এটা ডেন্সিটি বের করার কিভাবে করবো আমি বলে দেই। মিথেনের ম্যাস কত 16, ওই মিথেনের ম্যাসের যে 16 তারে 22.24 দিয়ে ডিভাইড করবা, 22.4 দিয়ে। তার মানে কারো ডেন্সিটি চাইলে পরে তার ম্যাস ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার, যেহেতু এসটিপি বলেই দিছে, তাহলে ওই অ্যান্সারটাই হবে তার ডেন্সিটি গ্রাম পার লিটারে। সিতে বলে দিচ্ছে কি যে ডেসক্রাইব দ্য পিউরিফিকেশন প্রসেস অফ মেটাল এম মেনশন ইন দ্য স্টেম। এন্ড আমি কালকেও, ট্রাস্ট মি, কালকেও আমি একটা স্টুডেন্ট একটা ব্যাচে, কালকেও না আমি একটা ব্যাচে এইটা শেয়ার করছি যে জিঙ্ক হলে এক্সট্রাকশন আছে, দেখো আয়রন হইলে ওর রিয়াকশন গুলা মেনশন করতে বলে, কপার হইলে পিউরিফিকেশন আছে। আমি কিন্তু ওই কথাটা ওদেরকে বলছিলাম। এক একটা মেটাল দিয়ে এক একটা জায়গা থেকে কোশ্চেন দেওয়া হয়। কপার থাকলে পরে কপারের এক্সট্রাকশন দেয় না, দেখবা বেশিরভাগ দেয় হচ্ছে কপারের পিউরিফিকেশন পার্টটুকু ইলেকট্রোলাইসিস মেথডে, অ্যানোড ক্যাথোড দিয়ে। এন্ড দিতে বলা হয়েছে হাউ পি কম্পাউন্ড অফ দ্য স্টেম প্রোভাইড নিউট্রিয়েন্টস টু দ্য সয়েল, কত কমন কোশ্চেন। তোমরা তো জানো যে ইউরিয়া থেকে কিভাবে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে প্লান্টরা, সেইটাই এটা, রাইট ইউ আর। তাহলে দেখতে পাচ্ছ যে আলোচনা করলে পরে এখন পর্যন্ত বোধহয় কয়টা ভোট করতে পারলাম, বোধহয়
বোধহয় 3টা বোর্ড বোধহয় কমপ্লিট করতে পারছি নাকি। ঢাকা, রাজশাহী, আর এটা কি করতেছিলাম, দিনাজপুর। তো যাই হোক, এইটা আরেকদিন করতে হবে, হ্যাঁ, আরেকদিন করতে হবে।